আসসালামু আলাইকুম। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থেকে প্রিভিয়াস যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে ব্লাড পিকচার অফ অ্যানিমিয়া। তো আমি জাস্ট এখানে একসাথে কম্পাইল করার চেষ্টা করছি, যেহেতু এগুলো আমাদের সবারই জানা আছে মোটামুটি। আমরা যদি একসাথে এগুলো রাখতে পারি ইনফরমেশনগুলো, তাহলে ইজিলি আমরা এক্সাম হলে রিকল করতে পারবো। প্রথমেই যেটা লিখছি সেটা হচ্ছে ডেফিনেশন। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেফিনেশন হচ্ছে অ্যানিমিয়া রেজাল্টস ফ্রম হাইপোপ্লাসিয়া অফ ম্যারো ইজ কল্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ইজিয়েস্ট ডেফিনেশন, যতটা ইজি করে লেখা যায় আর কি। এরপরে হাইপোপ্লাসিয়া অফ ম্যারো হলে কি হবে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটেলেট এগুলো কোনোটাই কিন্তু ঠিকমতো তৈরি হবে না, অর্থাৎ অ্যামাউন্টে কমে যাবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ নর্মাল আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটেলেট তৈরি হচ্ছে, কিন্তু সংখ্যায় কম বা পরিমাণে কম, সেহেতু আমাদের এই যে ফিচার্সগুলো আসবে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ আরবিসি কমে গেছে বলে আমরা অ্যানিমিয়া পাবো, ডাব্লিউবিসি কমে গেছে বলে লিউকোপেনিয়া পাবো, আর থ্রম্বোসাইটস মেগাক্যারিওপয়েসিস হচ্ছে না দেখে এখানে থ্রম্বোসাইটোপেনিয়া পাচ্ছি আমরা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কজেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কজেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই সব কিছুতেই আমরা যে কজটা দেখি সেটা হচ্ছে ইডিওপ্যাথিক, অর্থাৎ কজ ইজ নট নন। আর ডেভিডসনে সুন্দর করে এইভাবে লেখা আছে প্রাইমারি ইডিওপ্যাথিক অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আমরা এটাও কিন্তু লিখতে পারি। এরপরে কজ যদি আমাদের জানা থাকে সেগুলোকে আমরা বলি সেকেন্ডারি কজেস। তো সেকেন্ডারি কজেস যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে প্রথমেই যে কজ সেটা হচ্ছে ড্রাগস। ড্রাগসের মধ্যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইটোটক্সিক ড্রাগস। এরপরে কি অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স আমরা কিন্তু খুব কমনলি জানি, সেটা হচ্ছে ক্লোরামফেনিকল, সালফোনামাইডস। ক্লোরামফেনিকলটা কিন্তু ইউজুয়ালি এখন আইএ ইউজ করা হয়ে থাকে। এরপরে যেটা, সেটা হচ্ছে অ্যান্টিরিউমেটিক ড্রাগস। অ্যান্টিরিউমেটিক ড্রাগসের মধ্যে কি কি আছে, গোল্ড, পেনিসিলামাইন, এরপর ইন্ডোমেথাসিন, ফিনাইল বিউটাজন, এগুলো। এরপরে অ্যান্টিথাইরয়েড ড্রাগস সেগুলো আমাদের সবারই মোটামুটি জানা, কার্বিমাজল, প্রোপাইল থাইরয়েডাসিল, এগুলো। আর ইমিউনোসাপ্রেসেন্টসের মধ্যে আছে অ্যাজাথিওপ্রিন। এরপরে যেটা ড্রাগসের পরেই, সেটা হচ্ছে কেমিক্যালসের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি অর্গানোফসফেটস, কার্বামেটস, এগুলো। এরপরে যেটা, সেটা হচ্ছে রেডিয়েশন। ভাইরাল হেপাটাইটিসের মধ্যে খুবই কমন আমাদের কোশ্চেন যে কোন হেপাটাইটিসটা, মানে কোন ভাইরাসটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। বোন ম্যারো সাপ্রেশন করে, এরপরে সেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে যায় আর কি। এরপর প্রেগন্যান্সি, প্যারক্সিজমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। আমরা চাইলে এই কজগুলো কিন্তু ইজিলি মনে রাখতে পারবো। এরপরে আমরা চলে যাব পরের পেজে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবকিছুতেই কিন্তু ইনভেস্টিগেশন, ব্লাড এক্সামিনেশন থাকে, বোন ম্যারো এক্সামিনেশন থাকে। তো ব্লাড এক্সামিনেশনে আমরা তো এই ফিচারগুলো ইজিলি বুঝতে পারবো যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যায়। মানে এখানে তো সেলুলার কম্পোনেন্টগুলো কমে যাচ্ছে, আর সেলুলার কম্পোনেন্ট কমে গেলে কিন্তু ইএসআরটা এলিভেটেড হবে। এরপর এখানে ব্লিডিং টাইম প্রলংড হবে, কারণ এখানে প্লাটেলেট তৈরি হচ্ছে না। ক্লটিং টাইম নর্মাল থাকবে, কারণ ক্লটিং এর ক্ষেত্রে তো কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো, সেগুলো রিলেটেড থাকে। এরপরে টোটাল লিউকোসাইট কাউন্ট ডিক্রিজড হবে, আর ডিফারেন্সিয়াল কাউন্ট যেটা, সেটা হচ্ছে নর্মাল থাকবে। কেন? কারণ এখানে কিন্তু কোনোটাই খুব বেশি বেড়ে যাচ্ছে না বা কোনোটাই খুব বেশি কমে যাচ্ছে না, সবগুলোই তৈরি হচ্ছে। এদের এক একজনের পার্সেন্টেজ একে অপরের অনুপাতে ঠিক আছে, কিন্তু সংখ্যায় কম, অর্থাৎ প্রত্যেকেই কম। ডিফারেন্সিয়াল কাউন্ট এই জন্য নর্মাল। পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি আমরা দেখি, তাহলে আমরা আরবিসি সিরিজে, এই যে আমি একটু আগেই বললাম যে এখানে কিন্তু যেগুলো তৈরি হবে সেখানে কোনো অ্যাবনর্মালিটি নাই, সংখ্যায় কম আছে ঠিক আছে, কিন্তু এখানে যে সেলগুলো সিনথেসিস হচ্ছে সেগুলো কিন্তু নর্মাল, এই জন্য নর্মোসাইটিক, নর্মোক্রমিক। এরপরে কি, এই যে ডাব্লিউবিসি সিরিজেও কিন্তু লিউকোপেনিয়া উইথ নর্মাল ডিস্ট্রিবিউশন, আর প্লাটেলেটের ক্ষেত্রে কিন্তু ডিক্রিজ ইন নাম্বার। এরপরে যদি আমরা বোন ম্যারো এক্সামিনেশনে চলে আসি, বোন ম্যারো এক্সামিনেশনের ক্ষেত্রে আমি প্রথম থেকেই বলছি যে ম্যারোটা কি হবে, ম্যারোটা হাইপোপ্লাসিয়া হবে, অর্থাৎ হাইপোসেলুলার হবে। তো হাইপোসেলুলার হলে এখানে কি হচ্ছে, নর্মাল মাইলয়েড এরাথ্রয়েড রেশিও। মাইলয়েড সিরিজ থেকে কি তৈরি হয়, ডাব্লিউবিসি তৈরি হচ্ছে আমাদের, মনোসাইট, লিম্ফোসাইট, এরপরে ইউসোনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, সবই কিন্তু আসতেছে এই যে মাইলয়েড সিরিজ থেকে, আর এরাথ্রয়েড সিরিজ থেকে আরবিসি আসতেছে। তো যেহেতু এখানে অ্যামাউন্টটা একে অপরের অনুপাতে সেম, এই জন্য দেখা যাচ্ছে এখানে নর্মাল মাইলয়েড এরাথ্রয়েড রেশিও।
এরপরে যেটা এরাইথ্রোপয়েসিস, এখানে এরাইথ্রোপয়েসিসটা কি হবে, ডিপ্রেসড হবে এবং নর্মোপ্লাস্টিক, অর্থাৎ নর্মাল থাকবে, নর্মাল সেল তৈরি হচ্ছে, বারবার একই কথা বলতেছি, কিন্তু সিনথেসিসটা এখানে আমাদের ডিপ্রেসড হয়ে আছে। এরপর গ্র্যানুলোপয়েসিসের ক্ষেত্রে সেম, ডিপ্রেসড উইথ অল স্টেজেস অফ ম্যাচুরেশন। এরপরে মেগাক্যারিওসাইটস ডিক্রিজড ইন নাম্বার। এরপরে আমাদের ইনভেস্টিগেশনসও জানা হয়ে গেল, আমরা এরপর চলে যাব ট্রিটমেন্টে। ট্রিটমেন্টে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার যে কজগুলো ছিল সেগুলো জাস্ট রিমুভ করতে হবে অথবা সেগুলো ট্রিটমেন্ট করতে হবে, তাহলে কি হবে, সেকেন্ডারি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা আমাদের ভালো হয়ে যাবে। আর কিউরেটিভ ট্রিটমেন্টের কথা যদি আমরা খেয়াল করি, আমরা প্রথমে তো ইডিওপ্যাথিক বা যেটা হচ্ছে প্রাইমারি, যেটা আমরা দেখলাম প্রাইমারি ইডিওপ্যাথিক অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সেই ক্ষেত্রে কি হবে, যদি পেশেন্টের বয়স কম হয় অর্থাৎ ইয়াং এজে যদি থাকে, আন্ডার 35 ইয়ার্স অফ এজ, সেই ক্ষেত্রে আমরা হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করব। আর যদি পেশেন্ট ওল্ডার হয় সেই ক্ষেত্রে আমরা তাকে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দিব। কি দিয়ে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দিব, একটা হচ্ছে অ্যান্টিথাইমোসাইট গ্লোবিউলিন আর একটা হচ্ছে সাইক্লোস্পোরিন। আশা করি এটুকু মনে রাখলে আমরা পরীক্ষায় মোটামুটি লিখতে পারবো।